না, আমাকে আমার বিরোধী প্রতিপক্ষ সম্বন্ধে বলতে বলছে, আমি তার সম্বন্ধে কিছুই বলবো না। সে আর কত বলবো? লিপস অ্যান্ড মাউন্টস আপনারা জানেন, লিপস অ্যান্ড মাউন্টস আপনারা জানেন, তার সব টাকা পয়সা ইডি বাজেয়াপ্ত করে নিয়েছে। মমতা ব্যানার্জি সেই ভাইপো নাকি খেতেই পাচ্ছে না। তো আমার কারণে যখন প্রথমে এলো খেতে না পাওয়ার কিছুই কারণ নেই। আপনারা যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি অন্য লোককে বিক্রি করে দিয়েছেন। তো আপনারা দুটো চাকরি সেই ভাইপোকে এবং তার বউকে দিয়ে দিন না। আপনাদের হাতে তো চাকরি আছে, তারা স্কুলে চাকরি করবে, মাইনে পাবে, তাদের তো যোগ্যতার কোনো দরকার নেই। যেমন আপনার অযোগ্য প্রার্থীদের টাকা দিয়ে চাকরি দিয়েছিলেন, এর থেকে নয় টাকা নাই নিলেন, আপনাদের নিজের লোক, একে দুটো চাকরি দিয়ে তাহলে খেতে পাবে, অসুবিধার কিছু নেই। অথচ আপনারা জেনে রাখুন, এই লোকটি তৃণমূলের নেত্রীর নিকটাত্মীয়, সে দুবাইতে, থাইল্যান্ডে প্রচুর প্রচুর কোটি টাকার সম্পত্তি করেছে। একটা সামান্য উদাহরণ দেওয়ার লোভ সামলাতে পারছি না। আপনারা যারা কলকাতায় যান, পুরুষ এবং নারী, তাদের কথা বলবো, একবার হরিশ মুখার্জি রোড, যেখানে এসে হাজরা মোড়ে মিলেছে, পিজি হসপিটালকে ডান দিকে রেখে সোজা চলে যাবেন, গিয়ে দেখবেন যেখানে হাজরা রোডে এসে মিশছে রাস্তাটা, তার ডান দিকে একটা বিরাট 5 তলা বাড়ি, একেবারে রাজপ্রাসাদ। সেই বাড়িটা মুখ্যমন্ত্রী সেই নিকটাত্মীয় বাচ্চা ছেলেটি, যে কিনা খেতে পাচ্ছে না, তার কোটি কোটি টাকা খরচ করে এই বাড়িটা সে তৈরি করেছে। আর আজকে আমি গোবর্ধনপুরে কি দেখলাম, যে একজন মানুষ অল্প কিছু টাকার জন্য নিজের ঘর ভেঙে দিয়েছিলেন, এখন ত্রিপল টাঙিয়ে তিনি সেখানে আছেন অত্যন্ত কষ্টের মধ্যে। তো আমার প্রশ্ন, এই এত বড় বাড়ি বানানোর টাকা কোথা থেকে আসে? এর উত্তর কি তৃণমূল নেত্রী দেবেন? তৃণমূল নেত্রীর অন্যান্য ভাইয়েরা ওই রাস্তা জুড়ে প্রচুর সম্পত্তি করেছেন, সেখানে বড় বড় বাড়ি করেছেন, সেই টাকা কোথা থেকে এলো? তার হিসেব দেবেন। হিসেব যদি না দেন, না দেবেন, যখন আপনার সরকার থাকবে না, অল্প কিছুদিনের মধ্যেই আমরা আশা করি 2024ও এই সরকার কাটাতে পারবে না। আজকে এপ্রিল মাস, দেখবেন ডিসেম্বর মাসের মধ্যেই সরকারের বিসর্জন হয়ে গেছে। যদি তা না হয় কোনো কারণে, 2026-এ তো হবেই, যে বিধানসভা ইলেকশন আসছে, তারপর আমরা প্রতিটা দুর্নীতি টেনে টেনে বার করব। এই পশ্চিমবঙ্গ সরকারে এই সব লোকেরা এত কোটি টাকার সম্পত্তি কিভাবে করেছে। আজ এই পর্যন্ত থাক, অনেক বেলা হয়েছে, গরমে আপনারা কষ্ট পাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি, অনেকক্ষণ অপেক্ষা করেছেন। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলে আবার আমার প্রণাম গ্রহণ করুন। জয় শ্রীরাম, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানীয় প্রার্থী মহোদয়কে। আপনাদের কাছে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ময়না বিধানসভার লড়াকু নেতা, কাছের নেতা, কাছের মানুষ, প্রাক্তন ক্রিকেটার, পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির সম্মানীয় সম্পাদক, এই বিধানসভার বিধায়ক অশোক দিন্ডা মহাশয়। উনাকে বরণ করে নিচ্ছেন আমাদের এই অঞ্চলের নেতৃত্ব নারায়ণ সাদরা ও মশিউর রহমান মহাশয়। এছাড়াও চন্দন দিয়ে বরণ করে নিচ্ছে সুস্মিতা দাস। সাথে সাথে আমরা বরণ করে নিচ্ছি তমলুক সাংগঠনিক জেলার সম্মানীয় নেত্রী, হলদিয়া বিধানসভার সম্মানীয় বিধায়িকা, কাছের মানুষ, লড়াকু নেত্রী, সম্মানীয় তাপসী মণ্ডল মহাশয়া। উনাকে বরণ করে নিচ্ছেন নিমাই প্রামাণিক ও ইলাবন্ত মাইতি মহাশয়।
ওনাকে বরণ করে নিচ্ছেন তরুণাতক মহাশয়। আপনাদের কাছে বক্তব্য রাখবেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। এবার আপনাদের কাছে বক্তব্য রাখবেন হলদিয়া বিধানসভার বিধায়িকা, তমলুক সাংগঠনিক জেলার সম্মানীয় সভানেত্রী তাপসী মণ্ডল মহাশয়া। ভারত মাতা কি। আমি প্রথমেই ময়নার এখানকার সমস্ত সুধী সম্মানীয় নাগরিকবৃন্দ, মা বোনেরা,